প্রিয় শিক্ষার্থী, সামনেই কোর্টের এক্সাম রয়েছে। তো কোর্টের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট কিছু কোর্ট জিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো থেকে পরীক্ষায় আসার একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ইম্পর্ট্যান্ট কিছু কোর্ট জিকে নিয়েছি। তো সেশনটা কন্টিনিউ করুন এবং সেখান থেকে যা যা জিনিস শেখার রয়েছে সেগুলো শিখে নিন। তারপর পিডিএফটা কোথায় পাবেন সেটাও আমরা বলে দেবো। ওকে, প্রথম যেটা প্রশ্ন কোর্ট জিকে থেকে, হু হেল্ড দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন একজন এবং সঙ্গে অন্যান্য বিচারপতিরা রয়েছেন। তো বিচারপতির সংখ্যা বাড়ানো বা কমানোর ক্ষমতা কার হাতে রয়েছে? তার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের হাতে। অপশন নাম্বার বি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর, পার্লামেন্ট। পরের প্রশ্ন, দ্য চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই। রাজ্যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? এক্ষেত্রে অনেকে বলবেন গভর্নর। গভর্নরটা কিন্তু সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ গভর্নর অফ দ্য স্টেট কনসার্নড অ্যান্ড দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি রাজ্যপালের উপদেশে নিয়োগ করে থাকেন। ওকে, তো অপশন নাম্বার বি রয়েছে যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হু ইজ দ্য ফাইনাল অথরিটি দ্য কনস্টিটিউশন? ভারতের সংবিধানের রক্ষা করার দায়িত্ব কার হাতে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাতে। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন। ভারতের ফেডারেল কোর্ট কবে প্রচলিত হয়েছিল বা চালু হয়েছিল? সেটা হচ্ছে 1935 সালে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ এ কমন হাইকোর্ট? নিজের কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের একটা কমন হাইকোর্ট রয়েছে, মানে দুটো রাজ্যের একটা হাইকোর্ট এমন রয়েছে? তো সেটা হচ্ছে অপশন নাম্বার সি, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়। এই তিনটি রাজ্যের জন্য, তিনটি রাজ্য না, দুটো রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এর জন্য কিন্তু একটাই হাইকোর্ট রয়েছে। ওকে, সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং হাইকোর্টস ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট ইন ইন্ডিয়া? ভারতের দ্বিতীয় প্রাচীনতম হাইকোর্ট নিজের কোনটি? বোম্বে হাইকোর্ট হচ্ছে ভারতের দ্বিতীয় প্রাচীনতম হাইকোর্ট। ওকে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই শিখতে হবে ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি, বা সবচেয়ে পরবর্তীতে লেটেস্ট হাইকোর্ট কোনটা গঠন করা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু আপনারা শিখে নেবেন, সেগুলো সার্চ করে করে দেখে শিখে নেবেন, কারণ এটা রিলেটেড কোয়েশ্চেনগুলো হইগুলো। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, দ্য চিফ জাস্টিস or a judge of the high court can be removed by the। হাইকোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতিকে কে সরাতে পারেন, পদ খারিজ করতে পারেন কে? সেটা হচ্ছে সেম প্রসিডিউর অ্যাজ ফর দ্য জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যেভাবে সরানো যায় ওনার পদ থেকে, একই প্রসিডিউর রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে সরানোর জন্য। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কীভাবে রিমুভ করা যায় সেই টপিকটা আপনারা দেখবেন নেট ঘেটে, সেটা অবশ্যই দেখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, ডিস্ট্রিক্ট জাজেস ইন এ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই দ্য ডেস। ডিস্ট্রিক্ট জাজ, জেলা জজ কে নিয়োগ করেন রাজ্যের? সেটা হচ্ছে গভর্নর নিয়োগ করেন। এক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি এসবের দরকার হয় না। ওকে, পরের প্রশ্ন হচ্ছে, দ্য সিস্টেম অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটাকে বলা হয় PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। PIL কবে ভারতবর্ষে চালু হয়েছিল? না, কবে না, PIL কিভাবে চালু হয়েছিল? PIL চালু হয়েছিল জুডিশিয়াল ইনিশিয়েটিভের জন্য। ওকে, পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাপয়েন্টস দ্য অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? অ্যাক্টিং চিফ জাস্টিসকে কে নিয়োগ করেন? প্রেসিডেন্ট নিয়োগ করেন। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য ওয়াথ টু এ হাইকোর্ট জাজ ইজ অ্যাডমিনিস্টার্ড বাই দ্য। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বা হাইকোর্টের বিচারপতিকে কে শপথ গ্রহণ করান? গভর্নর, রাজ্যের রাজ্যপাল হাইকোর্টের বিচারপতিকে শপথ গ্রহণ করান। নিয়োগ করান কে, সেটা আমরা আগে দেখেছি। এবার দেখলাম শপথ গ্রহণ করান কে, সেটা কিন্তু দেখতে হবে। তো শুধুমাত্র হাইকোর্ট না, সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে শপথ গ্রহণ করান সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে। ওকে, সেগুলো আপনারা একটু খুঁজে দেখে নেবেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, দ্য মুম্বাই হাইকোর্ট ডাজ নট
হ্যাভ এ বেঞ্চ এট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেসেস? মুম্বাই হাইকোর্টের বেঞ্চ নিচের কোন জায়গায় নেই? পুনেতে নেই। মুম্বাই হাইকোর্টের বেঞ্চ ঔরঙ্গাবাদে রয়েছে, পানাজিতে রয়েছে, নাগপুরে রয়েছে, কিন্তু পুনেতে নেই। পুনে হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হাইকোর্ট হ্যাজ দ্য টেরিটোরিয়াল ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বিচার ব্যবস্থা কোন হাইকোর্টে হচ্ছে? তো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, বা কলকাতা হাইকোর্টের আন্ডারেই রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট আর চার্জড টু দ্য? হাইকোর্টের বিচারপতিদের স্যালারি বা ভাতা কোথা থেকে যায়? সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট। তো সেটা দেখে নিতে হবে আপনাদের, সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্যালারি এবং অ্যালাউন্স কোথা থেকে যায়, সেটাও কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া খুব সম্ভবত, সেটাও দেখে নেবেন। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, তার রিলেটেড কিছু প্রশ্ন আরও রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের খুঁজে খুঁজে দেখে নিতে হবে। কারণ কোর্টের এক্সাম, কোর্ট সংক্রান্ত প্রশ্ন কিন্তু অবশ্যই সেখানে জিজ্ঞেস করা হবে। আর ভারতের কনস্টিটিউশনটাও ভালো করে দেখে নেবেন, ভারতের কনস্টিটিউশনের শিডিউল বা পার্ট, সেগুলোর শর্টকাট ট্রিক্স রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। টোটাল নাম্বার অফ হাইকোর্টস ইন ইন্ডিয়া এট প্রেজেন্ট ইজ বলে 4টা অপশন রয়েছে। তো সেগুলো একটু পুরাতন ডাটা, সেখানে কোনোটাই আনসার হবে না। বর্তমানে ভারতবর্ষে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি, সঠিক উত্তর হবে 25। ওকে, যাচ্ছি পরের প্রশ্নে। হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাড দ্য লংগেস্ট টেনিউর এজ এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিচের কোন জনের মেয়াদ সবচেয়ে বেশি ছিল? দীর্ঘতম মেয়াদ কার? সেটা সঠিক উত্তর হচ্ছে ওয়াইভি চন্দ্রচূড়। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিগুলোর লিস্ট আপনাদের শিখতে হবে। প্রথম বিচারপতিকে, বর্তমান বিচারপতিকে, সবচেয়ে বেশি মেয়াদ কার ছিল, সবচেয়ে কম মেয়াদ কার ছিল, সেগুলো একটু দেখতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির লিস্ট আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, গুগল ঘাটলেই সেটা পেয়ে যাবেন, সেগুলো একটু দেখবেন। ওকে, পরের প্রশ্ন, দ্য ফার্স্ট লোক আদালত ওয়াজ হেল্ড ইন হুইচ ইয়ার? প্রথম লোক আদালত কোন বছর হয়েছিল? সেটা হচ্ছে 1986, অপশন সি 1986 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য জুরিসডিকশন অফ স্টেট হাইকোর্ট ক্যান বি এক্সটেন্ডেড বাই? রাজ্যের হাইকোর্টের জুরিসডিকশন বা কার্যকরী যে এরিয়া, সেটা বৃদ্ধি করতে পারেন কে? সেটা বৃদ্ধি করতে পারেন পার্লামেন্ট। যেমন রয়েছে কলকাতা হাইকোর্টের জুরিসডিকশন কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জটাকেও ইনক্লুড করা হয়েছে, সেটা একমাত্র পার্লামেন্ট ঠিক করতে পারেন। পরের প্রশ্ন হচ্ছে, স্যালারিজ অফ দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট আর ডিটারমাইন্ড বাই? সুপ্রিম কোর্টের জাজেদের স্যালারিজ কে নির্ধারণ করেন? সেটা পার্লামেন্ট বা সংসদ নির্ধারণ করে দেয়। পরের প্রশ্ন হচ্ছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল মে বি লিঙ্কড উইথ? সেটা আমরা আগেও পেয়েছিলাম, পিআইএল সেটা হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম। জুডিশিয়াল অ্যাক্টিভিজম, অপশন সি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হাউ মেনি হাইকোর্টস ইন ইন্ডিয়া হ্যাভ জুরিসডিকশন ওভার মোর দেন ওয়ান স্টেট? কতগুলো হাইকোর্টের জুরিসডিকশন একের বেশি রয়েছে? সেটা হচ্ছে দুইটি। এক হচ্ছে কলকাতা হাইকোর্টের জুরিসডিকশন রয়েছে একের বেশি, আরেকটা কি সেটা আপনারা খুঁজে দেখে নেবেন। যাচ্ছি পরের প্রশ্নে। দ্য ডিউ প্রসেস অফ ল ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য জুডিশিয়াল সিস্টেম অফ? ডিউ প্রসেস কোন দেশের জুডিশিয়াল সিস্টেম? ডিউ সিস্টেম হচ্ছে ইউএসএ। তো ডিউ সিস্টেমটা কি সেটাও কিন্তু আপনাদের দেখে নিতে হবে, ডিউ সিস্টেমটাও সার্চ করে দেখে নেবেন। কারণ যে কোনো একটা ব্যাপার, যে ব্যাপারটা জানতে চাইবেন সেটার পুরো নলেজ নিয়েই বসবেন, না হলে হবে না। আর যেহেতু সেটা কোর্ট রিলেটেড, সেজন্য কোর্ট জিকেতে সেগুলো কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। তো ডিউ প্রসেস এই টার্মটাকে কিন্তু সার্চ করে দেখে নেবেন। পরের প্রশ্ন হচ্ছে, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দ্য নাম্বার অফ জাজেস ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস ইজ নাও? এখন বর্তমানে কিন্তু চিফ জাস্টিস সহ জাজেসের সংখ্যা, এটা একটু পুরাতন ইনফরমেশন, সেটা হচ্ছে 34। বর্তমানে চিফ জাস্টিস সহ জাজেসদের সংখ্যা হচ্ছে 34। পরের প্রশ্ন হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, the system of judicial review is found
জুডিশিয়াল রিভিউ সেটা ইন্ডিয়া এবং ইউএসএতে রয়েছে। পরের প্রশ্ন, দ্য ফ্যামিলি কোর্ট ডিসাইডস ডিসপিউটস রিলেটিং টু, ফ্যামিলি কোর্ট কোন ধরনের ডিসপিউট নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ম্যারেজ অ্যাফেয়ার্স। পরের প্রশ্ন হচ্ছে হুইচ কোয়ালিফিকেশন ইজ রং ফর বিং এ জাজ ইন দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কোন কোয়ালিফিকেশনটা নিচে দেয়া সেটা ভুল রয়েছে। এক্ষেত্রে অপশন নাম্বার বি যেটা রয়েছে সেটা ভুল, হি শুড বি রেসপেক্টেড জুরিস্ট ইন দ্য আইজ অফ পার্লামেন্ট, সেটা কিন্তু ভুল, বাকি সবগুলো ঠিক। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অ্যাটলিস্ট 5 বছর হাইকোর্টে বিচারপতি হতে হবে, লয়ার ডিগ্রি হতে হবে, হাইকোর্টের লয়ার হিসেবে অ্যাটলিস্ট 10 ইয়ার চাকরি করতে হবে, এই তিনটে কিন্তু দরকার রয়েছে। হাইকোর্টের লয়ার হিসেবে 10 ইয়ার থাকতে হবে, হাইকোর্টের জাজ হিসেবে 5 ইয়ার থাকতে হবে এবং অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। কিন্তু মধ্যে বি নাম্বার অপশনে যেটা বলেছে সেটা কিন্তু রং। ওকে, যাচ্ছি আমরা পরের প্রশ্নে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন এই যে পিডিএফ থেকে আমি বলছি সেই পিডিএফ ডাউনলোডের লিঙ্কও আমরা দিয়ে দেবো, আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন, সেটা দেখে নেবেন। আর সেই রিলেটেড আরও কিছু প্রশ্ন যেগুলো বললাম সেগুলো কিন্তু নেট থেকে সার্চ করে সেগুলো রেডি করে রাখবেন, কারণ কোর্ট জিকে কিন্তু কোর্টের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, পরের প্রশ্ন, হু ক্যান রিমুভ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে সরাতে পারেন? বোথ পার্লামেন্ট অ্যান্ড প্রেসিডেন্ট, পার্লামেন্টও সরাতে পারেন এবং প্রেসিডেন্ট চাইলে প্রেসিডেন্টও সরাতে পারেন, সেটা একটা প্রসিডিউর রয়েছে, এমনিতে সরানো যায় না, এটাকে খুব সম্ভবত ইমপিচমেন্ট বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কারেন্ট স্যালারি অফ চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বর্তমান বেতন ভাতা কত, সেটা হচ্ছে 2,80,000 টাকা বর্তমানে, 2.8 লাখ রুপিস। পরের প্রশ্ন, আচ্ছা এখানে চিফ জাস্টিসের বেতন হচ্ছে 2,80,000 টাকা এবং অন্যান্য জাজ যারা রয়েছেন তাদের হচ্ছে 2,50,000 টাকা, সেটা জেনে রাখবেন। পরের প্রশ্ন হচ্ছে দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এ জাজ অ্যান্ড এক্সিকিউটিভ চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হোয়েন, কখন একজন জাজকে প্রেসিডেন্ট এক্সিকিউটিভ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করতে পারেন, সেটা হচ্ছে যদি দ্য পোস্ট অফ চিফ জাস্টিস ইজ ভ্যাকেন্ট, চিফ জাস্টিসের পোস্ট যদি ভ্যাকেন্ট থাকে, চিফ জাস্টিস ইজ টেম্পোরারিলি অ্যাবসেন্ট, যদি প্রধান বিচারপতি অ্যাবসেন্ট থাকেন, চিফ জাস্টিস ইজ আনএবল টু ডিসচার্জ হিজ অব্লিগেশন, উনি যদি কর্তব্যকর্ম সম্পাদন করতে না পারেন, তাহলে এইসব ক্ষেত্রে এই যে 3টা ক্ষেত্র রয়েছে এই 3টা ক্ষেত্রেই কিন্তু একজন বিচারপতিকে এক্সিকিউটিভ চিফ জাস্টিস ঘোষণা করতে পারেন। কে ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতি। এক্ষেত্রে উপরে যে 3টা কারণ দেওয়া হলে ওই 3টা কারণ হলেই ঘোষণা করা যাবে, আদারওয়াইজ সেটা করা যাবে না। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ দ্য রাইট টু এস্টাবলিশ দ্য বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট এলসওয়্যার ইন দ্য কান্ট্রি, সুপ্রিম কোর্টের বেঞ্চ ভারতের যে কোনো জায়গায় স্থাপন করার ক্ষমতা কার হাতে রয়েছে? সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট has the right to allow to establish the bench of the Supreme Court elsewhere in the country with prior approval of the president. অবশ্যই রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে, অনুমোদন নিয়েই উনি সেটা করতে পারবেন, নতুবা করতে পারবেন না। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল টেক্স অ্যাবাউট দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট, নিচের কোন অনুচ্ছেদ, সংবিধানের কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের গঠন নিয়ে আলোচনা করে? সেটা হচ্ছে আর্টিকেল 124, অনুচ্ছেদ 124 সুপ্রিম কোর্টের গঠন নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড কারেক্টলি, সেটা উত্তর হচ্ছে এ নাম্বার। 145 আর্টিকেল যেটা সেটা কিন্তু স্যালারি অফ জাজেস নিয়ে আলোচনা করা হয় না, বাকিগুলো 143 যেটা দেওয়া আছে সেটা কিন্তু প্রেসিডেন্ট টু কনসাল্ট উইথ দ্য সুপ্রিম কোর্ট, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট উইথ সুপ্রিম কোর্ট সেটা ঠিক আছে। 141 অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাপ্লিকেবল টু অল কোর্টস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আলোচনা করা হয়েছে। পাওয়ার অফ সুপ্রিম কোর্ট টু ইস্যু রিট 139 সেটাও ঠিক আছে, কিন্তু 145 যেটা স্যালারি অফ জাজেস সেটা ঠিক নয়। তাহলে 145 আর্টিকেল কী নিয়ে আলোচনা করেছে সেটা আপনারা খুঁজে দেখবেন। জাজেসদের স্যালারি নিয়ে আলোচনা করা হয়েছে কোন আর্টিকেলে সেটাও আপনারা খুঁজে দেখবেন, সেগুলো কিন্তু রিলেটেড টপিক অবশ্যই দেখতে হবে। পরের প্রশ্ন,
শরদ অরবিন্দ বোবড়ে ইজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কততম চিফ জাস্টিস? বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন শরদ অরবিন্দ বোবড়ে। উনি হচ্ছেন ভারতের 47তম 47th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। উনি চার্জ নিয়েছেন 18 নভেম্বর 2019 এবং উনি রিটায়ার করবেন 23 এপ্রিল 2021। তারপরে 48তম প্রধান বিচারপতি আসবেন। তো ওনার নাম তো জেনে গেলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে কে রয়েছেন। প্রথম চিফ জাস্টিস কে ছিলেন সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে, এবং চিফ জাস্টিসের যে টেনিউর কবে থেকে শুরু হয়েছে এবং কবে পর্যন্ত উনি থাকবেন সেটাও কিন্তু দেখে নিতে হবে। পরের প্রশ্ন, এট প্রেজেন্ট হাউ মেনি জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনক্লুডিং সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? সেটা আমরা আগেই দেখে নিয়েছি। বর্তমানে হচ্ছেন 34 জন জাজেস রয়েছেন চিফ জাস্টিস সহ। চিফ জাস্টিস ছাড়া হচ্ছেন 33 জন। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়ান সোয়েল? ভারতের মাটি থেকে ভারতের প্রথম প্রধান বিচারপতিকে? সেটা সঠিক উত্তর হচ্ছে জাস্টিস হীরালাল জে কানহাইয়া। ওকে, জাস্টিস হীরালাল জে কানিয়া। পরের প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট? সেটা আমরা একটু আগেই দেখলাম, আর্টিকেল 124। সেটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখে নিতে হবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্যালারি অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? সেটাও আমরা দেখে নিয়েছি। চিফ জাস্টিসের স্যালারি হচ্ছে 2,80,000 পার মান্থ। অন্যান্য জাজেসদের স্যালারি হচ্ছে 2,50,000। দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হোল্ডস দ্য পোস্ট টিল? কত বছর বয়স পর্যন্ত উনি চিফ জাস্টিস এর পদে থাকতে পারবেন? টিল দ্য এজ অফ 65। 65 ইয়ারেই কিন্তু রিটায়ারমেন্টে যেতে হবে, তার আগ পর্যন্ত কিন্তু উনি চিফ জাস্টিস হিসেবে থাকতে পারবেন। তো চিফ জাস্টিসের রিটায়ারমেন্টের এজ হচ্ছে 65। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের বিচারপতির। ওকে, তো বিচারপতিদের রিটায়ারমেন্টের এজ কত সেটাও দেখে নিতে হবে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে? মহিলা বিচারপতি হচ্ছেন ফাতিমা বেবি। তো সেটা কবে উনি ছিলেন সেটা তো অবশ্যই জানতে হবে। দেখুন, 19 এপ্রিল 1992 পর্যন্ত। উনি কোথা থেকে, কোন রাজ্য থেকে? উনি ছিলেন কেরালা। হুইচ ইজ নট ম্যাচড কারেক্টলি? আর্টিকেল 137 অ্যান্সিলারি পাওয়ার অফ সুপ্রিম কোর্ট, সেটা ভুল। বাকিগুলো যেগুলো দেওয়া আছে সেটা সঠিক। আর্টিকেল 125 স্যালারিজ অফ জাজেস, আগে আমরা পেয়েছিলাম ওইটা। স্যালারিজ অফ জাজেসটা কত নম্বর আর্টিকেল? সেটা হচ্ছে 125 আর্টিকেল। সি নাম্বারটা হচ্ছে ভুল। পরের প্রশ্ন, টু হুম দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সাবমিটস হিজ রেজিগনেশন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি রেজিগনেশন দিতে চান তাহলে কাকে সেটা সাবমিট করবেন? উনি অবশ্যই সেটা দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এর কাছে সাবমিট করবেন, রাষ্ট্রপতির কাছে সাবমিট করবেন। তারপর শেষ হয়ে গেল কোর্ট জিকে। কোর্ট জিকে থেকে যতগুলো সম্ভব আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে আলোচনা করেছি। রিলেটেড যে প্রশ্নগুলো আপনাদের দেখতে হবে সেগুলো বলে দিলাম, সেগুলো দেখে নেবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক যদি প্রয়োজন পড়ে, ভারতের সংবিধানের উপর শর্টকাট কিছু ট্রিক্স রয়েছে, শিডিউল মনে রাখার শর্টকাট ট্রিক্স রয়েছে, যেমন টিয়ার্স অফ ওল্ড পিএম, এই লাইনটা মনে থাকলে সব শিডিউল আপনার মনে হয়ে যাবে। যে পার্টগুলো রয়েছে 22টা বা 25টা পার্ট, সেই পার্টগুলো শর্টকাট ট্রিক্স রয়েছে, সেগুলো নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটাকে অনেকের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে শিডিউল এবং পার্ট নিয়ে আলোচনা করব উইথ শর্টকাট ট্রিক্স। আজকে কিন্তু কোনো শর্টকাট ট্রিক্স ছিল না, আজকে জাস্ট কোর্ট জিকে ছিল, বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে আমরা দিয়ে দিয়েছি। আর ওই পিডিএফটা আমাদের ওয়েবসাইট হচ্ছে smdntutorial.blogspot.com। সেই ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু এই পিডিএফটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড সেকশন থেকে। তা আজ এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। Sunny, sunny, sa ga ga, sunny, sunny, sa ga ga, sunny, sunny, sa ga ga, sun.